আমি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে পার্থ রায় চৌধুরী আজ বিপিএসসি 101 এই পাঠটিতে ইউনিট 15 গুড গভর্নেন্স অ্যাপ্রোচ নিয়ে আজকে পাঠ হবে আমাদের। আমি আজকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর বিভিন্ন আমরা শুরু করেছি আগে থেকেই, বিভিন্ন অ্যাপ্রোচ গুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে 15 নম্বর পাঠে আমরা সুশাসন, যেটাকে গুড গভর্নেন্স বলছে, গুড গভর্নেন্স সুশাসন, এই অ্যাপ্রোচটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ডিটেলসে। তো প্রথমেই যেটা বলে রাখি, বিভিন্ন অ্যাপ্রোচ গুলো আসার সাথে সাথে গুড গভর্নেন্স অ্যাপ্রোচ কেন হলো, আমরা গুড গভর্নেন্স অ্যাপ্রোচ এই ব্যাপারটা আমরা কিন্তু অন্যরকম ভাবে আলোচনা করবো। আসলে গভর্নমেন্ট আর গভর্নেন্স দুটো কিন্তু আলাদা জিনিস। গভর্নমেন্টের কাজ হলো কি, জনগণের বিভিন্ন স্কিমে নিজেকে ইনভলভ করে নিজেদের মেটেরিয়াল, ম্যান ইত্যাদি দিয়ে আমি জনগণের কল্যাণ করা এবং বিভিন্ন প্রোগ্রামকে জনগণকে হেল্প করা। এখানে যে পদ্ধতিতে কিন্তু গভর্নমেন্টই সব কথা নয়, গভর্নমেন্টের বিভিন্ন রকম আলোচনা হয় গভর্নেন্স নিয়ে, মানে শাসন নিয়ে। যে শাসন, সেই শাসনটাকে কেবল নিয়ে আমরা আলোচনা করব আজকে। এখানে জনপ্রশাসন হচ্ছে কি, মূলত সরকারের একটা কর্মকাণ্ড, এটাকে নিয়েই আমরা আলোচনা করি। তাই কি সরকার, সরকার সংগঠনের বিন্যাস কাঠামো আর কি আমলাতন্ত্র, যেটাকে আমরা ব্যুরোক্রেসি বলছি, সেগুলোকে নিয়ে আলোচনা করে, সরকারি নীতি নিয়ে, পাবলিক পলিসি নিয়ে আলোচনা করে আর কি। এটাই হচ্ছে জনপ্রশাসনের আমাদের মূল আলোচনার বিষয়। এখন সরকার কেন্দ্রিক আলোচনার থেকে কি গভর্নেন্সের আলোচনাটা কি বিষয় থেকে কতটা পরিবর্তন এনেছে, তাই এখন আমাদের আলোচ্য বিষয়। তো গভর্নেন্স শব্দটার অ্যাকচুয়ালি ডিকশনারি মিনিং কি, প্রশাসনের কাজ বা দ্য অ্যাক্ট অফ গভর্নিং। এটা যদিও অ্যাক্ট অফ গভর্নিং, তাও কিন্তু গভর্নেন্স আর কি গভর্নমেন্ট এক কথা নয়। গভর্নেন্স আর গভর্নমেন্ট আমরা আলাদা, মানে এক জিনিস নয়, সমর্থক শব্দ নয়, দুটো আলাদা। এখন প্রথমে আমরা কি সরকার, যেটা গভর্নমেন্ট বলছি, একটা কি প্রাতিষ্ঠানিক বৈধতা আছে, তার ক্ষমতা আছে, তার কর্তৃত্ব আছে, এই সমস্তকে বোঝাচ্ছে গভর্নমেন্ট। আর অন্যদিকে কি গভর্নেন্স বলতে আমরা সমবেত লক্ষ্য পূরণের জন্য কাজ করাকে, গভর্নমেন্ট যে সমবেত কাজ করবে, গভর্নমেন্ট মানুষের উন্নতির জন্য, সেবার জন্য যে সমস্ত কাজ করবে, সেটা গভর্নেন্সের মাধ্যমে সেই মানে টার্গেটটাকে আমরা অ্যাচিভ করব গভর্নেন্সের মাধ্যমে। এটাকেই আমরা গভর্নেন্স বলতে বোঝাচ্ছি। এখন সরকারের যে একমাত্র বৈধ প্রতিষ্ঠান তা কিন্তু মনে করা হয় না। গভর্নেন্সের ধারণায় সরকার ছাড়াও আর কি আছে, আমাদের সিভিল সোসাইটি আছে। হ্যাঁ, গভর্নমেন্টের মধ্যে আমাদের কি সিভিল সোসাইটি আছে, আর কি আছে, বাজার। এই সবাই এই সবগুলো গভর্নেন্সের ভেতরে, এরাও কিন্তু জুড়ে আছে। মানে সিভিল সোসাইটি, মার্কেট, এগুলো সবাইকে নিয়ে আমরা গভর্নেন্সের ধারণার মধ্যে এসেছি। শুধু একা গভর্নমেন্টের কাজ নিজস্ব পদ্ধতির মারফত যে কাজ করবে তাকে বোঝাচ্ছে না, গভর্নেন্স বোঝাচ্ছে সরকার ছাড়াও সিভিল সোসাইটি আর মার্কেটকে নিয়ে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে। এখন জানি আমরা বর্তমানে নেটওয়ার্কিংই করাটাই হচ্ছে প্রধান আমাদের কাজকর্ম। বিভিন্ন ধারা, বিভিন্ন সংস্থা, সে সরকারি হোক, বেসরকারি হোক, বা সরকার বেসরকারি মিলিত কোনো সংস্থা, বা বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটি, বাজার, মার্কেট, বিভিন্ন ধরনের আমরা তাদেরকে একসাথে জুড়ে কাজ করছি গভর্নেন্সে। যত আমরা নেটওয়ার্কিং এ চলে যাব, গভর্নেন্সের ব্যাপারটা আরো এগিয়ে যাবে। তাই আমরা বলতে পারি যে গভর্নমেন্ট এখন অনেক এগিয়ে গেছে। এখন গভর্নমেন্ট নিজের কাজ যেটা আগে করতো তার থেকে তার ধারণাটা আরো ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এবং আমরা এখন কি চাইছি, যে কম গভর্নমেন্ট কিন্তু বেশি গভর্নেন্স,
বিগ গভর্নেন্স, মানে গভর্নমেন্টকে আমরা ছোট করে চাই, কিন্তু গভর্নেন্সের অ্যাক্টিভিটি এমন চারদিকে ছড়িয়ে যায় বিগ গভর্নেন্স। এই জিনিসটা দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো কোন জিনিস দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা প্রথমে আগে বলে বিভিন্ন সংস্থাকে নিয়ে কাজ করা ইত্যাদি, প্লুরালিটি অফ অ্যাক্টরস, বহু নায়ক, এই প্লুরালিটি অফ অ্যাক্টরস আমরা আগে বিভিন্ন পড়েছি, আমরা জনপছন্দ আলোচনা, আরো অনেক আগেকার ধারণা, এই সমস্ত বিভিন্ন রকম অ্যাপ্রোচ থেকে আমরা পড়েছি যে প্লুরালিটি অফ অ্যাক্টরসটা এসছে, বহু নায়কদের নিয়ে কাজ করাচ্ছি, কিন্তু গভর্নেন্স একে স্বীকৃতি দেয়। প্লুরালিটি অফ অ্যাক্টরস, বহু নায়কের অস্তিত্বকে গভর্নেন্স স্বীকৃতি দেয়। আমরা কিছুদিন জনপ্রশাসন পর্যন্ত, এই আগেও আমরা কি রাষ্ট্রের কি ছিল, প্রাধান্য ছিল সবকিছুতে, আর এখন কিন্তু রাষ্ট্র আস্তে আস্তে সেই জায়গা ছেড়ে দিচ্ছে কাকে, বাজারকে, সুশীল সমাজকে। সরকারের মধ্যে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে তারা সব কাজ করছে। আগে যেটা ছিল আমলাতন্ত্র, এখন তা কিসে, এখন তার বাড়াবাড়ি আর নেই, এখন সেটাকে আরো ছোট হয়ে গেছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে, গভর্নেন্স এর মাধ্যমে আমি নিয়ে এসেছি আমরা, যাতে কাজ হচ্ছে আমাদের সুশাসনের ব্যবস্থা করা বা গভর্নেন্স এর ব্যবস্থার মধ্যে এসে যাচ্ছে। এখন কি করি আমরা, উন্নয়নকে আমরা দেখি বিভিন্ন দৃষ্টিকোণ, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন দেশের এখন উন্নয়ন, ডেভেলপমেন্টকে আমরা বুঝি। এখন আগে কি অর্থ, আমরা কোন ডেভেলপমেন্ট বলতে আমরা তো অর্থনৈতিক ডেভেলপমেন্ট হোক, অর্থনৈতিক ভাবে উন্নয়ন হোক একটা দেশের, এই দিক জিনিসগুলোই দেখতাম আমরা। কিন্তু এখন গুরুত্ব কিন্তু ওই অর্থনৈতিক ওই যে গুরুত্ব দিচ্ছি সেটা নয়, সাথে সাথে সেটা তো থাকছে, সাথে সাথে আমরা কি গুরুত্ব দিচ্ছি এখন, এমন একটা পরিবেশ তৈরি করতে হচ্ছে আমাদের, যাতে মানুষ আর কি, মানুষের উৎপাদনশীলতা যাতে বাড়ে এবং তাদের নিজের উন্নতির জন্য যে নিজেই ব্যবস্থা করতে পারে, সেদিকটা গভর্নেন্স স্বীকার করে, মানে সেদিকটা গভর্নমেন্ট ব্যবস্থা করে। তার জীবনযাত্রাটা যাতে ভালো হয়, সে নিজেই তার জীবনযাত্রাটা কি করে মান আরো উন্নত করা যায় তার দিকে চেষ্টা করে। সরকার বা বিভিন্ন গভর্নেন্স, সুশাসন তাকে কি করে, সাহায্য করছে এই মৌলিক ব্যবস্থাগুলো মানুষ যাতে নিজে থেকে তৈরি করে নিতে পারে। একটা দেশের বা জাতির সম্পদ কি, এখন জনগণ, তাই জনগণের উন্নতি হচ্ছে গভর্নমেন্টের এখন প্রধান কাজ, এবং গভর্নমেন্টের এই প্রধান কাজটি কে দেখে, গভর্নেন্স, সে কেমন ভাবে গভর্ন করছে সেটাই দেখে। আসলে এখন আমরা আরো যেটা বলছি যে গভর্নেন্স, এই জিনিসটা কে প্রথমে নিয়ে আসে, এই প্রথম টার্মটা কে কয়েন করেছিলেন, এই টার্মটা কয়েন করেছিলেন কি হার্লান ক্লেভেল্যান্ড, কত সালে, 1970 সালে। আমি যেটা আগেই বললাম যে লেস গভর্নমেন্ট, আর কি বেশি চায় কি সুশাসনকে, মোর গভর্নমেন্ট, মানে লেস গভর্নমেন্ট আর মোর গভর্নেন্স, এখন মানুষ এটাই চাইছে। মোর গভর্নেন্স মানে বেশি সুশাসন, অনেক সুশাসন, সুশাসন যাতে বেশি থাকে। আচ্ছা, তবে কি আমাদের যে জনগণই এখন আমাদের প্রধান হচ্ছে সম্পদ, মানুষ হচ্ছে জনগণ, সরকারের প্রধান সম্পদই হচ্ছে জনগণ। এখানে জনগণ মানে হচ্ছে নাগরিক, নাগরিকদের দাবি আর ইচ্ছা পূরণের জন্যই কি গভর্নেন্স বা সুশাসন, সেখানে কে করে, সরকার, সুশীল সমাজ যেটাকে আমরা বলছি সিভিল সোসাইটি, আর বাজারের সাহায্য নিচ্ছে, নিয়ে কি নাগরিকদের দাবি আর ইচ্ছা পূরণের কাজ করে যাচ্ছে লাগাতার। তো গভর্নেন্স শব্দটি এই বিশেষ অর্থে 1989 সালে ওয়ার্ল্ড ব্যাংক ব্যবহার করেছিল। কখন গভর্নেন্স শব্দটা ব্যবহার নয়, গভর্নেন্সের এই কথা ব্যবহার করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। কোথায়, একটা রিপোর্টে, যেখানে আফ্রিকা মহাদেশের সাহারা সংলগ্ন অঞ্চলে সামগ্রিক যে অনগ্রসরতা চলছিল, সেখানে বোঝাতে কি ব্যাড গভর্নেন্স কথাটিকে দায়ী করেছিলেন। তিনি কিন্তু মানে ওর জন্য যে গভর্নমেন্টই দায়ী তা কিন্তু বলেননি, ওনা বলেছিলেন ওখানকার
ব্যাড গভর্নেন্সের জন্যই ওখানকার লোকেরা অনগ্রসর হয়ে বসে আছে, এই জিনিসটা বলা হয়েছিল। তাইলে কি সেখানে ব্যাড গভর্নেন্সটাকে কি করে গুড গভর্নেন্সে কনভার্ট করতে হয়, কি করে এটাকে পরিবর্তিত করতে হয়, নিরন্তর ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক দিন ধরে এটা বোঝাবার চেষ্টা হয়েছে যে কি করে আমরা ব্যাড গভর্নেন্সটাকে উল্টো করে আমরা গুড গভর্নেন্সে পরিবর্তন করতে পারি, যাতে মানুষরা যে অনগ্রসর হয়ে আছে সেটা থেকে আমরা যাতে মুক্তি পাই। সেই হিসাবে এখন গভর্নেন্সের ধারণা গড়ে ওঠা পরিবর্তন করে আমরা এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করব এবং একটা নতুন দৃষ্টিভঙ্গি আনবো, যাতে করে আমাদের দেশের জনগণের কল্যাণ হয়, সেই ব্যাপারে আমরা এগিয়ে যাই। তো এখন গ্যারি স্টোকার কে ছিলেন? উনি ছিলেন ইংল্যান্ডের এক রাষ্ট্রবিজ্ঞান। তিনি এই প্রসঙ্গে কি 5টি বিষয়ের উপর আলোকপাত করেছিলেন। ওনার সেই তার বিখ্যাত বই ছিল, তো ওনার এক বিখ্যাত বই যেখানে উনি উল্লেখ করেছিলেন কি গভর্নেন্স অ্যাজ থিওরি 5 প্রপোজিশন, এটা 2008 সালে পাবলিশ হয়েছিল তার বইটাতে। সেখানে উনি 5টা প্রপোজিশন, যেটাকে আমরা এখানে নিয়েছি যে প্রথমে কি কি এক এক করে আমরা আলোচনা করব। ওখানে গ্যারি স্টোকের এই প্রসঙ্গে 5টা বিষয়ের উপর আলোকপাত করেছিলেন। 5টা কি কি? প্রথমে 1 নম্বরে গভর্নেন্স অনেক ধরনের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন আর নায়কের কথা আলোচনা করে, মানে একটা গভর্নেন্স অনেক ধরনের ইনস্টিটিউশন এবং নায়কের একটা আলোচনা করে, যা কিছু সরকারি হলেও কিছু অনেক কিছুই কিন্তু সরকার থেকে বাইরে। প্রথম নম্বর, শুধু একা গভর্নমেন্ট নিজেই কাজ করবে, নিজের উইং দিয়েই কাজ চালিয়ে যাবে তা নয়। এ ধরনের অনেক ধরনের ইনস্টিটিউশন আর অনেক অ্যাক্টর তাদের সাথে তাদের নিয়ে চলে, যা এর মধ্যে অনেকে আছে প্রাইভেট আছে, অনেকে আছে পাবলিক আছে, অনেকে আছে প্রাইভেট আছে, অনেকে আছে পাবলিক প্রাইভেট দুটো মিলে একসাথে, অনেক রকম সংস্থা বা সিভিল সোসাইটি, অনেক ধরনের। তাই আমরা বলছি কি যে গভর্নেন্স অনেক নায়ক, মানে অনেক নায়ক নিয়ে কাজ করে। তো অনেক নায়ক এরা হচ্ছে অ্যাক্টর, তাই বিভিন্ন ধরনের অ্যাক্টরদের নিয়ে কাজ করে, ইনস্টিটিউশন নিয়ে কাজ করে। এই 1 নম্বর হচ্ছে আমাদের এই তার মূলে এই 5টি বিষয়ের মধ্যে প্রথম প্রপোজিশনটি হচ্ছে গভর্নেন্সের এই আমরা মেনি অ্যাক্টর নিয়ে কাজ করার যে প্রপোজিশন সেটা। দ্বিতীয়টা কি? সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে গভর্নেন্স কাজের সীমারেখা ও দায়িত্ব বিভাজনকে উপেক্ষা করে। মানে আমরা কাজ করব, আমাদের মধ্যে মানে কেউ ছেলে ও গভর্নমেন্টের লোক, ও এখানে অবধি করবে, ও নন গভর্নমেন্টের লোক এখানে অবধি করবে, এরকম কোনো দায়িত্ব ভাগ করে দেওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের উদ্দেশ্য টার্গেট একই, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান। সেক্ষেত্রে গভর্নেন্স কি করছে? গভর্নেন্সকে আমরা এমন ভাবে দেখি যার মধ্যে কোনো সীমারেখা নেই বা দায়িত্বের কোনো বিভাজন নেই, মানে সবাইকে নিয়ে কাজ করি একসাথে, যাতে আমাদের প্রাইমারি যে টার্গেট থাকবে সেটা যাতে করা সম্ভব হয়। তো 2 নম্বরটা গেল। আচ্ছা, যৌথ কাজে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষমতার সম্পর্কটিকে গভর্নেন্সের একটি অংশ হিসাবে চিহ্নিত করা হয়। তো এখানে এই যে বিভিন্ন এক একজনের যে বিভিন্ন যৌথ কাজে জড়িত নিয়ে তাদের যে ক্ষমতা বা তাদের অথরিটি, যে এই সম্পর্কটিকে নিয়ে বিশেষ অংশ হিসাবে কিন্তু চিহ্নিত করে। যৌথ কাজে যখন আমরা জড়িয়ে আছি বিভিন্ন প্রতিষ্ঠান মিলে। 4 নম্বর কি? স্বাধিকারপ্রাপ্ত স্বায়ত্ত শাসনের ব্যবস্থা সম্পর্কে গভর্নেন্স আলোচনা করে। মানে আমরা অটোনমি এই সমস্ত আলোচনা করে। এই নয় ধরে আছি, সেন্ট্রালাইজ করে আছি তা নয়। মানে সুশাসন হতে গেলে পরে আমাকে কতগুলো নিয়ম কানুন, স্বাধিকার, আমি নিজে স্বাধিকার, অটোনমি আছে, আমার স্বায়ত্ত শাসন আছে, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করে। বিভিন্ন রকম সবাই যে যার দায়িত্ব এক, যার টার্গেট আমাদের সবার এক, সেই হিসাবে আমরা কাজ করব। আর শেষে আমরা কি আসছি 5 নম্বর পয়েন্টে, কেবলমাত্র সরকার নির্দেশ, যেখানে রুল, সরকারি ডিরেকশন, মানে এই সমস্ত ক্ষমতার উপর ভিত্তি করেই সব কাজ কিন্তু করা যে সম্ভব নয় এটা বোঝা গেছে, যে রুলস বাউন্ড ধরতে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। তো সেই হিসাবে আমরা দেখতে গেলে আমরা গভর্নমেন্ট কি করছে, এই সব বিষয়ে নজর দিচ্ছে যে কেবলমাত্র রুলস, তার ক্ষমতা, অথরিটি নিয়ে আমরা সব কাজ শেষ করব, এটা চলে না। তাই গভর্নেন্স এই বিষয়ে আলোচনা করে।
আমরা 5টা গ্যারি স্টোকের এই 5 ধরনের বিষয়ের উপর আমরা আলোকপাত করলাম। এখন পরের ধারণাটা আমরা দেখছি। তো গভর্নেন্স করতে গেলে আমরা মানে এই গভর্নেন্সের কম্পোনেন্ট কতগুলো আছে, আবার অন্য দিক থেকে গ্যারি স্টোকস আলোচনা করার পরে আমরা গভর্নেন্সের 4টি উপাদান আমরা আলোচনা করব। প্রথমে কি অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, পরেরটি কি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, 3 নম্বর পয়েন্টটা কি সার্টেনটি বা নিশ্চয়তা, 4 নম্বরটা কি হচ্ছে অংশগ্রহণ। এই 4টে কম্পোনেন্টকে আমরা বারবার দেখি, কারণ অ্যাকাউন্টেবিলিটি আমাদের দরকার, ট্রান্সপারেন্সি দরকার, কোন কাজে সার্টেনটি হতে হবে, আর আমাদের পার্টিসিপেশন হতে হবে। এই 4টি জিনিস আমাদের গভর্নেন্সের উপাদানের, এই 4টে মেইন কম্পোনেন্টকে আমরা ভালোভাবে নিয়ে কাজ করব। তবে সরকারি কাজ কর্ম সম্পর্কে নাগরিকদের তথ্য জানার অধিকার আর কি দায়বদ্ধতা স্বচ্ছতাকে সুরক্ষিত করে। এটা কোথায় আমরা দেখেছি যে সরকারি যে সমস্ত কাজ সম্পর্কে আমরা নাগরিকদের কিন্তু জানার অধিকার আছে। এই নয় যে সরকার চুপি চুপি কাজ করবে ভেতর থেকে, স্বচ্ছতা না থাকলে কিছু হবে না। নাগরিকরা নাগরিকদের জানবার অধিকার আছে, তেমনই আছে সরকারের তরফ থেকে নাগরিকদের যাতে তথ্য অধিকার আমরা দিতে পারি, তারা তাদের তথ্য জানার অধিকার আছে। এই 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 কথাটি সরকার যেন স্বীকার করে। আবার নাগরিকরা চাইবে কি সরকার যে সমস্ত কাজ করছে তার আসল কি, তার কোন কোন কাজগুলো হচ্ছে, কোথায় কতটা পড়ে আছে, তাদের কি খরচাপাতি, এগুলো জানবার অধিকার আছে তাদের। কারণ সরকার নাগরিকদের জানার অধিকার, কারণ সরকারের যে সমস্ত কাজকর্ম তাদের অর্থ সংস্থান নাগরিকরাই করে, তাদের বিভিন্ন ট্যাক্সের মারফতে বা অন্য যে কোনো রকম মাধ্যমে বা এইসব ভাবেই তারা করে। তাই বলছে যে সরকারি কাজকর্ম সম্পর্কে নাগরিকদের তথ্য জানার অধিকার রয়েছে এবং তাদের দায়বদ্ধতা স্বচ্ছতাকে সুরক্ষিত করে। আমরা জানি এই সরকারি কাজকর্ম, আমরা জানি আমাদের দেশে যে স্বচ্ছতা জানার যে আমাদের যে আইন হয়েছে তা মোটামুটি আমাদের কি জনসাধারণকে এই ব্যবস্থাটা সুরক্ষা করে। আমাদের দেশে জানি আমরা 1991 সালের পর থেকে আমরা গুড গভর্নেন্সের ব্যাপারে আমরা সরকার থেকে আমরা অনেক মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি। তার জন্য আমাদের কি কতগুলো সুশাসন করার জন্য আমাদেরকে অঙ্গীকার করতে হয়েছে, সেই হিসাবে আমরা কাজ করছি। একে একে আমরা যে সমস্ত আমরা ঋণগুলো নিয়েছি রিজার্ভ ব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী, সেগুলো আমরা একে একে সেই সমস্ত তার জন্য যে গভর্নেন্স রাখার জন্য যে আমাদের যে জিনিসপত্র আমাদের দেখাতে হবে, যে সমস্ত আমাদের নিয়ম কানুন আমাদের বদলাতে হবে, সেই সমস্ত একে একে আমরা সেই আগে থেকে সেই 90-এর দশক থেকে আমরা সেটা একে একে চালিয়ে যাচ্ছি। এখানে কি আর প্রথমটা হলো আমরা তথ্য জানার অধিকার সম্পর্কে আমরা আইন তৈরি করেছি অলরেডি। তারপরেরটি কি নিশ্চয়তা, সার্টেনটি, উপযুক্ত আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থাকে বোঝায়। এখানে এই ব্যাপারটা কিন্তু খুবই দরকার। কোন দেশের কিন্তু আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি ঠিক মতো না হয় তাহলে সে দেশ উন্নতি করতে পারে না। কারণ জনগণ তারা যে তাদের সুরক্ষা যদি না থাকে, তাদের আইনের ব্যবস্থা কেউ যদি মানে একজনের অধিকার অপরজন যদি ছিনিয়ে নেয়, তাদের কনস্টিটিউশনে যা বলা আছে সেই অনুযায়ী সেটাকে রক্ষা করার অধিকার যদি সরকার না দিতে পারে, তাহলে পরে সেই দেশের উন্নতি সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উপযুক্ত আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থাকে গভর্নমেন্ট অ্যাজ পার আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী যেন ব্যবস্থা করে। এটা যে কোনো দেশ, আমাদের দেশের উদ্দেশ্য নয়, সব দেশেরই তারা এই ব্যবস্থা নিয়ে চালিত। সার্টেনটি না থাকলে কিছু হবে না। এক একজনের কাছে এক এক রকম ব্যবস্থা থাকলে কিছু হবে না। সার্টেনটি, নিশ্চয়তা দিতে হবে জনগণকে যে আমি যে কাজকর্ম করব, আমি যে ফ্যাক্টরি তৈরি করব, আমার নিশ্চয়তা কোথায়, আমি যেখানে ফ্যাক্টরি করছি কালকে যে আমাকে উঠিয়ে দেবে না সেটা তো নয়। একটা স্থিরতা থাকবে, একটা উপযুক্ত একটা সময় থাকবে, উপযুক্ত নিয়ম কানুন থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, আমাকে কম্পেনসেশন করবে আমার যদি কোনো ক্ষতি হয় সেরকম ব্যবস্থা থাকবে। আমার আমি কারোর সাথে যদি চুক্তি যদি লঙ্ঘন কেউ করে তার যেন আমি বিচার পাই। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আমার
আমার কিন্তু নিশ্চয়তা দরকার। তাহলে আমরা এই পাঁচটার যে পয়েন্ট আমরা পরপর যে পড়ে যাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার, নিশ্চয়তা দরকার। তারপরে পরেরটা কিছু পার্টিসিপেশন, অংশগ্রহণ। এখানে পার্টিসিপেশন কেন দরকার? পার্টিসিপেশন হলো এমন একটি প্রক্রিয়া কি যার মধ্যে দিয়ে জনগণ কি জনসম্পদের, হিউম্যান রিসোর্সের ব্যবহার, সরকারি কাজকর্মের উপর নজর রাখতে পারে। তো অংশগ্রহণ আমরা কোথায় করি? আমরা অনেক সময় আমরা পঞ্চায়েতে অংশগ্রহণ করি, কি ব্যাপারে? অনেকে আছে জনগণ পঞ্চায়েতে গিয়ে যে আমি কেবল পঞ্চায়েতের মেম্বার হয়ে বা পঞ্চায়েতের প্রধান হয়ে বা পঞ্চায়েত এই সমস্ত নিয়ে অংশগ্রহণ না। অংশগ্রহণ কি জনগণ যে প্রক্রিয়া চলছে, ওই সমস্ত সরকারি যে সমস্ত প্রক্রিয়া চলছে তাতে যাতে আমরা অংশগ্রহণ করে জানতে পারি। যে আমরা অনেক সময় আছে না জনশুনাই, পঞ্চায়েতের জনশুনাই, তারপর সোশ্যাল অডিট, এই সমস্ত বিভিন্ন ব্যাপারে আমরা জনগণ পার্টিসিপেট না করলে কি হবে? না করলে কোথায় কি হচ্ছে জানতে পারবে না। এখানে আমরা এমন ভাবে কাজ হবে যেখানে ইকুইটি আসবে না, প্রত্যেকের সমানভাবে অংশগ্রহণে না করলে এক তরফ একদিকে কিছু জনের উন্নতি হবে, অপরজনের অবনতি হবে। সমানভাবে এগিয়ে যেতে পারবে না দেশ। একটি কাজকর্ম সমানভাবে প্রত্যেককে অংশগ্রহণ না করলে পারে এটা সম্ভব। এখানে অংশগ্রহণ পার্টিসিপেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে কি জনগণ হিউম্যান রিসোর্সেস তার ব্যবহার, প্রত্যেকের ব্যবহার আর কি সরকারি কাজকর্ম নজর রাখতে পারে। আমরা আজকাল দেখি তো বিভিন্ন জায়গায় কি প্রকল্প হচ্ছে, সেখানে জনগণ কাজকর্মের উপরে যাতে নজর রাখতে পারে। বিভিন্ন জায়গায় তাদের আমরা নোটিশ বোর্ড দেখি, তাতে কত টাকা প্রকল্পে খরচ হচ্ছে, কত টাকা প্রকল্পে হিউম্যান মানে কত প্রকল্পে কি ধরনের রিসোর্সেস খরচ হয়েছে, সবকিছু প্রক্রিয়া এখন বাইরের লোককে জানাবার জন্য যে কোনো ধর্মের সরকার, যে বাজেটেই হোক বা সেখানকার বাজেট তৈরির সময় হোক বা পঞ্চায়েতের যে কোনো রাস্তার তৈরি প্রকল্পেই হোক, সব জায়গাতে জনগণ অংশগ্রহণ করে এবং খোঁজ খবর নেয়। এটা না হলে পরে ঠিক মতো কোনো প্রকল্প চলতে পারে না। তাই বলতে পারি আমরা কি 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 উপায়ে যে আমরা গুড গভর্নেন্স, সুশাসন আনবো, তার কোনো কিন্তু নির্দিষ্ট বা শর্টকাট তালিকা নেই। আমরা মোটামুটি দেখবো যে কি করে জনসাধারণের উন্নতি হয় বিভিন্ন রকম ভাবে। শুধু সরকার একা দেখবে তা নয়, সরকারের বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাক্টররা আরো আছে, সে ক্লাব হোক, সে সুশীল সমাজ হোক, সে বিভিন্ন ধরনের সংস্থা হোক বা কোনো প্রাইভেট সংস্থা হোক বা এরকম ধরনের, তারা প্রত্যেকে অংশগ্রহণ করে গুড গভর্নেন্স কি করে আনা সম্ভব সবাই চিন্তা ভাবনা করে এবং ভালো জিনিসের দিকে তারা এগিয়ে যায়, যেগুলো খারাপ সেগুলোকে বাদ দেবার চেষ্টা হয়। তো এটা আস্তে আস্তে এটা থিতিয়ে যায়, ভালো জিনিসটা আসে, খারাপ জিনিসটা চুইয়ে থেকে যায়। তো এই জিনিসটা আমরা সরিয়ে দিতে পারি। অভিজ্ঞতার মধ্যে দিয়ে কি একটা রাষ্ট্র শেখে যে কি কি কাজ করলে আর কি কি সরকারের কাজের ত্রুটি শুধরালে বা দূর করলে গুড গভর্নেন্স আনা সম্ভব হয়। এটা কিন্তু একটা দেশ যখন থেকে চলছে, আমরা কিছু কিছু জিনিস অবস্টাকেল এসে যাচ্ছে, কোনো জিনিস আস্তে আস্তে আমরা নিয়ম আমরা বদলে দিয়ে সে সমস্ত ত্রুটিগুলো দূর করছি। এটা অনেকে জনসাধারণ অনেক সময় সরকারকে জানায়, বিভিন্ন রকম পদ্ধতিতে জানায়, সেখানে বলে এই জিনিসটা আমাদের খারাপ হচ্ছে। বা সরকার অনেক সময় এমন কিছু কিছু সিদ্ধান্ত নেয়, অনেক কিছু সিদ্ধান্ত নেয় সেটাকে কিন্তু জনগণকে জানিয়ে তৈরি করে, অনেক কিছু শুধরাতে চেষ্টা করে। নতুন একটি ধরি আমরা একটা আমাদের এই কি বলে এডুকেশন পলিসি 2020, তো সেখানে আমরা অনেকে এটা তৈরি করার অনেক দিন ধরে আমরা তৈরি করলাম, বিভিন্ন জনসাধারণের বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন গ্রুপের কাছে বিভিন্ন আলোচনা মধ্যে দিয়ে আমরা নিয়ে এসলাম তার সুবিধা কি অসুবিধা না আসবে। সরকার তার বিভিন্ন একটা পোর্টালের মধ্যে দিয়ে গিয়ে জনসাধারণের কাছে মতামত চেয়েছেন, এরকম আমরা কাজকর্ম করতে চাই। তো সেগুলো কি কিছু কিছু জিনিস এসছে, দেখা গেছে আগে থেকে যেই কাজগুলো খারাপ ছিল সেগুলোকে আপনারা বদলান। আবার কিছু কিছু কাজ, এই সমস্ত কাজগুলো এখন অন্যান্য যে দেশে হচ্ছে তাতে এরা সুবিধা পাচ্ছে, আমাদের দেশে এটা চালু করলে কেমন হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসতে পারবো। এটা কি করে আমরা আনবো? আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা রাষ্ট্র শিখছে যে আচ্ছা ঠিক আছে এরকম ভাবে আমরা এগোই,
তাতে কি কাজ করলে আমাদের এগিয়ে যাব। আমরা কি করে সরকারের কাজে ত্রুটি শুধরালে বা দূর করলে গুড গভর্নেন্স আনতে পারবো, তা সেই দিকে সেই পথে আমরা চালিত। তো একদিক থেকে দেখতে গেলে কি 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 উপায়ে গুড গভর্নেন্স আনা সম্ভব তার কোনো নির্দিষ্ট তালিকা নেই। আমরা আগেই বলেছি অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা রাস্তা শেখে কি কি কাজ করলে কি কি ত্রুটি দূর করলে গুড গভর্নেন্স সম্ভব, এটা তো এখন জানলাম আমরা। পরে আমরা দেখি। তবে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এটা ইউনাইটেড নেশনস এর একটা কমিটি, সেখানে এই বিভাগে এটা ডিপার্টমেন্ট থেকে কি গুড গভর্নেন্স এর ক্ষেত্রে 8টা এলিমেন্টের কথা বলেছে সেখানে। এই 8টা এলিমেন্ট আমরা কিন্তু আস্তে আস্তে একে একে আমরা আলোচনা করব। প্রথমটা কি? প্রথমটা হলো অংশগ্রহণ, পার্টিসিপেশন, আগেই বলেছি আমরা। তারপরে হচ্ছে কনসেনসাস, ঐক্যমত্য। তারপরে হচ্ছে কি আইনের শাসন, রুল অফ ল। 4 নম্বরটা কি হচ্ছে কি অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা। 5 নম্বর স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। 6 হচ্ছে উত্তরদায়িতা মানে রেসপন্সিভনেস। 7 নম্বর কি কার্যকারিতা এবং দক্ষতা, এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি। 8 নম্বর সমদর্শিতা, যেটাকে আমরা বলছি ইকুইটি, আর একটা পরিবেষ্টনতা, দা ইনক্লুসিভনেস, পরিবেষ্টনতা। তাহলে প্রথম 8টা কি হলো? অংশগ্রহণ, ঐক্যমত্য, আইনের শাসন, দায়বদ্ধতা, স্বচ্ছতা, উত্তরদায়িতা, কার্যকারিতা এবং দক্ষতা, আর কি সমদর্শিতা ও পরিবেষ্টনতা, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস। এখন প্রথমটা হচ্ছে কি পার্টিসিপেশন, অংশগ্রহণ। গুড গভর্নেন্স এর প্রধান স্তম্ভ, পিলার হলো কি জনগণের অংশগ্রহণ। এই অংশগ্রহণ সংগঠিত হওয়া উচিত এবং একই সঙ্গে সঠিক তথ্য আদান প্রদান থাকা দরকার, যা অংশগ্রহণকে জনগণের তরফ থেকে সক্রিয় করে তুলবে। বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা থাকা একদিকে যেমন প্রয়োজন, অপরদিকে সংগঠিত সুশীল সমাজ থাকাও দরকার। এখানে মেন কথা পার্টিসিপেশনকে বোঝাচ্ছে, মানে জনগণ যাতে সঠিকভাবে অংশগ্রহণ করে সরকারি যে কোনো কাজে, জনগণের অংশগ্রহণই সেখানে সব। গুড গভর্নেন্স আনতে গেলে জনগণের প্রাধান্য কিন্তু জনগণের অংশগ্রহণ কিন্তু প্রধান স্তম্ভ, এটাকে অস্বীকার করা যায় না। এই অংশগ্রহণকে আমাদের কি এমন ভাবে হওয়া উচিত যাতে একা একা না, অংশগ্রহণ এমন ভাবে সংগঠিত হয়ে কাজটা করা উচিত যে আবার এমন ভাবে সঠিক তথ্য আদান প্রদান, খারাপ মানে সঠিক তথ্য আদান প্রদান। আমাদের মধ্যে বিভিন্ন জনের মধ্যে আসল যে ইনফরমেশন সেটা যদি সঠিক না হয় তাহলে ঠিকমতো মানে আমাদের মানে আমরা উল্টো খবর শুনলাম, সেখানে গিয়ে কোনো জড়িয়ে পড়লাম, সেটা তো ঠিক নয়। তাই সঠিক মানে তথ্য আদান প্রদান থাকা দরকার, কোনটা হচ্ছে, সরকারি কোন প্রকল্পটাতে আমাদের অংশগ্রহণ করা দরকার, এই সমস্ত জনগণের তরফ থেকে জনগণ সক্রিয় থেকে এই সমস্ত কাজে অংশগ্রহণ করবে, সেখানেই সার্থকতা। আর কি বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা না থাকলে কি হবে? আমি কথা বলতে পারবো না, আমি সরকারকে আমি বলতে পারছি না, আমি আমার কি সরকারের কাজকর্ম ভুল ত্রুটি আমি জানাতে পারছি না, আমি আমার ভয়েস রেজ করতে পারছি না, আমি সংগঠন গড়া আমার কাছে গড়তে পারছি না, সেক্ষেত্রে কি হবে? গুড গভর্নেন্স নয়, সেখানে তার বাক স্বাধীনতাই নেই, আমি সংগঠন গড়ার কোনো ক্ষমতাই নেই, সেখানে আমরা আমাদের সরকার আমাদের বাধা দিচ্ছে, সেখানে গুড গভর্নেন্স এর আশা করা মুশকিল। আবার একটা দিক আছে যে আমরা যাকে সিভিল সোসাইটি বলছি বা সুশীল সমাজ বলছি, তারাই কিন্তু ভয়েস রেজ করবে। তো এরাও যেমন, এদের কিন্তু পার্টি বেস নয়, এটা তো পার্টি কোনো ব্যাপার নয়, সিভিল সোসাইটি তারা কোনো পার্টির সাথে যুক্ত নয়, তারা নিজেরাই অপার্টি ব্যবস্থা, সেখানে তারা কি অংশগ্রহণ করবে, সরকারের কোন ভুল ত্রুটি দেখাবে এবং সেই অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণ করবে। এটা যদি একটা দেশে না থাকে তাহলে গুড গভর্নেন্স কি করে আমরা আনবো? তারপরেরটা কি রুল অফ ল, যেটা আগে বলেছি আমরা, আইনের শাসন সব থেকে আগে, নিরপেক্ষভাবে প্রয়োগ করা যায় এমন একটি আইনি ব্যবস্থা কি করছে গুড গভর্নেন্স এর প্রয়োজন, নিরপেক্ষতা। তবে নিরপেক্ষভাবে আমি প্রয়োগ করবো আইনের শাসনটাকে আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী,
আমরা আমরা সে কাজ করব এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। এই কাজের জন্য প্রয়োজন কি স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন থাকবে, তারপরে সরকারি হস্তক্ষেপ থাকবে না। এমন তাদের তৈরি করতে হবে যারা সরকার যেমন বলবে সেরকম অনুযায়ী কিন্তু বিচার ব্যবস্থা হবে না, তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে আইনের। অনেক সময় বিলকে তারা, সরকার যে সমস্ত আইন তৈরি করবে অনেক সময় সেটাকে তাদের খারিজ করার ক্ষমতা থাকে, সেই রকম একটা ব্যবস্থা থাকবে যে এমন একটা ব্যবস্থা সেখানে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী এ সব কিছু যেন থাকা দরকার, নিরপেক্ষ। তাছাড়া কি হিউম্যান রাইটস, মানবাধিকার আর সংখ্যালঘু শ্রেণীর অধিকার সুরক্ষার জন্য গুড গভর্নেন্সের জন্য খুবই প্রয়োজন। তো এগুলো তো হলোই, কিন্তু মানবিক সবকিছুই হলো, আমার সবকিছু টাকা করি সবকিছুই আমি আসছে, কিন্তু আমার হিউম্যান রাইটস নেই, বা আমাদের সংখ্যালঘু শ্রেণী মানে পদদলিত, তাদের উন্নতির জন্য কোনো ব্যবস্থা নেই। তবে কি সে সমাজ কিন্তু সঠিক পথে চলছে না, সে সমাজ কিন্তু সেখানে কিন্তু সেই সরকার কিন্তু গুড গভর্নেন্স আনছে না, সুশাসন আনছে না। তার মানে কি আইনের শাসন এমন ব্যবস্থা হবে সেখানে সবাইকে সমান চোখে দেখবে, নিরপেক্ষ হবে, দুর্নীতি মুক্ত হবে। হ্যাঁ, তাছাড়া মানবাধিকার লঙ্ঘন করা হবে না, সংখ্যালঘু শ্রেণীর অধিকার যেন সুরক্ষা থাকে, এই সব জিনিসই গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন। এটা একটা কম্পোনেন্ট, গুড গভর্নেন্সের একটা কম্পোনেন্ট। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, এখানে কি যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হবে আর তার রূপায়ণ ঘটবে তা আইন অনুসরণ করে হওয়া দরকার। এই নয় যে এক এক সময় এক এক রকম হবে, নির্দিষ্ট একটা আইনি পদ্ধতিতে হবে। হ্যাঁ, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি আসবে, যাতে সহজে স্বচ্ছতার জন্য সঠিক যাতে খবর আমরা পাই, মানে ইনফরমেশন যাতে পাই, তথ্য যাতে পাই, ভুল খবর যাতে না থাকে, সেসব যাতে সহজে পাওয়া যায় তার চেষ্টা করতে হবে। সেদিকে সরকারের কি সজাগ দৃষ্টি দিতে হবে, তবেই ট্রান্সপারেন্সি আসবে, না স্বচ্ছতা আসবে। স্বচ্ছতা না থাকলে কিছু হবে না। উপরে তুমি দাবিয়ে থাকবে, তুমি উপরে লুকিয়ে চুরিয়ে কাজ করবে, সেখানে গুড গভর্নেন্স নয়। স্বচ্ছতা আনা দরকার, যে পদ্ধতিতে স্বচ্ছতার জন্য সরকার কিন্তু অনেক কাজ করছে। আমাদের স্বচ্ছতা আইনের জন্য আমি তো আগেই বলেছি যে আমাদের ইনফরমেশন অ্যাক্ট এনেছে, যাতে আমরা সরকারের কাছে কোনো নির্দিষ্ট তথ্য জানার আমরা অধিকার করতে পারি। সামান্য 10 টাকা আমরা ব্যয় করে সরকার থেকে আমরা অনেক বড় বড় তথ্য আমরা আদায় করতে পারি। কি খরচ হলো, কোন প্রজেক্টে কত টাকা খরচ হলো, কোনখানে কিভাবে ছাত্র ভর্তি হচ্ছে, কোনখানে সরকারি চাকরি কেমন ভাবে পাচ্ছে, সব কিন্তু ওই আমাদের স্বচ্ছতা আইনে আমরা পেতে পারি, তথ্য জানার অধিকার আইনে। তাই এসব জিনিস যে সরকার তৈরি করে, যাতে সরকার যদি জনগণকে যদি সুযোগ দেয়, তাহলে তার থেকে বড় আর কি হবে? সেটাই তো গুড গভর্নেন্স, সেটাই সুশাসন। আবার কি রেসপন্সিভনেস, উত্তরদায়িতা, এই সমস্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে প্রতিষ্ঠান প্রক্রিয়াগুলো নজর দিতে পারে, সেটাকে গুড গভর্নেন্স লক্ষ্য রাখে। আমার ডিমান্ড আমি রেজ করলাম, তার উত্তর আসবে, সে সমস্ত কাজ করবে। যদি সম্ভব হয় আমাকে সঙ্গে সঙ্গে আমাকে খবর জানাবে, সরকার আমাকে জানাবে সঙ্গে সঙ্গে। একটা জিনিস আমি অ্যাপ্লাই করলাম, পড়েই আছে, সেটা তো ঠিক নয়। এখন তো দেখা যাচ্ছে অনেক গভর্নমেন্ট এখন মানে পাড়ায় গিয়ে, রাস্তায় গিয়ে, মানে গভর্নমেন্ট মানে দুয়ারে গিয়ে কাজকর্ম করছে। কি করে? রেসপন্সিভনেস দেখানোর জন্য। শুধু আমাদের দেশে না, অনেক পশ্চিমবঙ্গ তো আমরা আছি, পশ্চিমবঙ্গ দেখছি, ঝাড়খণ্ডে শুনছি, আমি আবার ওই কি বলে আবার মধ্যপ্রদেশে শুনছি একই কথা, সব দুয়ারে চলে যাচ্ছে। সেখানে সরকার তাদের বিভিন্ন রকম যে পাবলিক গুডস সেগুলো বিতরণ করছে। তাতে কি হচ্ছে, মানে উত্তর রেসপন্সিভনেস, এটা সঙ্গে সঙ্গে আমি অ্যাপ্লাই করেছি, আমি আমার কাস্ট সার্টিফিকেট আমি দরখাস্ত করেছি, আমি পাচ্ছি না, সেটা পেতে গেলে আমার কত সময় লাগছে, আজকে দিচ্ছি কবে আসবে তার ঠিক নেই। এখন সেটা কি উত্তরদায়িতা, রেসপন্সিভনেস। আমি বলছি ঠিক আছে তুমি দরখাস্ত করো, আজ 10 তারিখের মধ্যে দরখাস্ত করো, তুমি 20 তারিখের মধ্যে তুমি ওর কাগজ পাবে। তার মানে কি রেসপন্সিভনেস, এই জিনিসটা আসছে এখন, স্বচ্ছতা আসছে, উত্তরদায়িতা, সবই কিন্তু সরকারই নিচ্ছে।
এবারে ঐক্যমত্য, কনসেনসাস। ঐক্যমত্য কনসেনসাস কেমন আসবে? মানে প্রত্যেকে মিলেমিশে তাদের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে, এটাকেই তো আমরা বলছি ঐক্যমত্য। সমাজের বিভিন্ন ধরনের স্বার্থ যাতে সকল শ্রেণীর কথাই মাথায় রেখে একটি ঐক্যমত্যে পৌঁছতে পারে, সেদিকে দৃষ্টি রাখা দরকার। যে কোনো স্কিম আমরা যখন নেব তখন দেখি যে সমাজের বৃহত্তর স্বার্থের জন্য, বৃহত্তর মঙ্গলের জন্য যাতে হয়, এবং বৃহত্তর স্বার্থ, বৃহত্তর মানে সমাজের জন্য হয়, এবং বৃহত্তম মানুষের, বৃহত্তম মানে বৃহত্তম মানে কি অনেক লোকের জন্য যেন হয়, সেরকম ভাবে এমন ভাবে আমরা সবাই মিলে গঠিত ভাবে সেই জিনিসটা আমরা তৈরি করছি। মত প্রতিষ্ঠা হচ্ছে কি করে, মানুষ গ্রুপ থেকে, বিভিন্ন সুশীল সমাজ থেকে, বিভিন্ন রকম থেকে একটা কনসেনসাস, একটা পদ্ধতি বেরিয়ে আসতে আস্তে আস্তে কাদেরকে কি আমরা সুবিধা দেবো, কাদেরকে কি রাখবো, কোন জিনিসটা আমরা দেশে করবো, আগে করবো, কোনটা পরে করবো, মানে একটা কনসেনসাস হয়েছে করতে হবে। এই নয় আমি একচেটিয়া ভাবে আমার অধিকার আছে, আমার অথরিটি আছে বলে আমি সেটা মতামত, সেটা হয় না। সেখানে করলে পরে অন্য লোকরা মানে থেকে যাবে, তারা অন্য অন্য দিকে থেকে যাবে, তারা তারা কিন্তু সামগ্রিকভাবে তারা দেশের উন্নতিতে অংশগ্রহণ করবে না। তাই ঐক্যমত্য প্রতিষ্ঠা কিন্তু সবসময় দরকার। তো সমাজের বিভিন্ন ধরনের স্বার্থ যাতে সকল শ্রেণীর কথা মাথায় রেখে একটি ঐক্যমত্যে পৌঁছতে পারে, সেই দিকে কিন্তু দৃষ্টি রাখা খুবই দরকার। শেষে কি আসছি আমরা, কার্যকরী, এফিসিয়েন্সি, এফেক্টিভনেস আর এফিসিয়েন্সি, যেটাকে আমরা বলছি কার্যকারিতা, দক্ষতা। গুড গভর্নেন্স এর অর্থ হলো কি, যে সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সামাজিক প্রক্রিয়া, প্রতিষ্ঠান সকলের প্রয়োজন মেটাতে সচেষ্ট। এফিসিয়েন্সি, এফেক্টিভনেস মানে কার গুণগত দক্ষতা, হ্যাঁ এফেক্টিভনেস, এফিসিয়েন্সি আর এফেক্টিভনেস, এই দুটো আমাকে দেখতে হবে। গুড গভর্নেন্স এর অর্থ হলো কি, কোন মানে কোন সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার, তার মাধ্যমে সামাজিক প্রক্রিয়াগত প্রসেস আর প্রতিষ্ঠান সকলের প্রয়োজন মেটাতে কিন্তু সৎ মানে ক্ষমতা থাকবে। তাহলে এই এই গুণগুলোকে কিন্তু আরেকবার আমরা যদি পড়ি, তাহলে আরেকবার যদি দেখে নিই, তাহলে আমরা বলবো যে অংশগ্রহণ মানে প্রথমে হলো পার্টিসিপেশন, তারপরে হলো ঐক্যমত্য, কনসেনসাস, তারপরে হলো আইনের শাসন, তারপরে হলো অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা, তারপরে হলো স্বচ্ছতা, উত্তরদায়কতা, কার্যকারিতা এবং দক্ষতা, সমদর্শিতা ও পরিবেষ্টনতা, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস। এখানে অংশগ্রহণের আমরা আগে জানলাম যে সুশীল সমাজ কে কি করে ব্যবহার করে পার্টিসিপেট, এবং জনসাধারণ কি করে বাক স্বাধীনতা, সংগঠন গড়ার স্বাধীনতা যেমন প্রয়োজন, অপরদিকে কি সুশীল সমাজকেও থাকা দরকার। আইনের শাসন কেমনভাবে নিরপেক্ষ প্রয়োগ করতে হবে, একটি আইনি ব্যবস্থা গুড গভর্নেন্সের জন্য খুবই প্রয়োজন। একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলা দরকার, এবং নিরপেক্ষ আর কি দরকার, দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী। তাছাড়া কি মানবাধিকার, হিউম্যান রাইট, সংখ্যালঘু শ্রেণীর অধিকার সুরক্ষা, এই সমস্ত গুড গভর্নেন্স এর একটা কম্পোনেন্ট। স্বচ্ছতা যেমন আসবে, তেমন রেসপন্সিভনেসও দরকার। সমস্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে প্রতিষ্ঠান ও প্রক্রিয়াগুলো নজর দিতে পারে, সেদিকে গুড গভর্নেন্স কিন্তু লক্ষ্য রাখে। কনসেনসাস খুবই খুবই গুরুত্বপূর্ণ। সমাজে বিভিন্ন ধরনের স্বার্থ যাতে সকল শ্রেণীর কথায় মাথায় রেখে একটি ঐক্যমতে পৌঁছতে পারে, সেদিকে দৃষ্টি দেয়। আর এফেক্টিভনেস আর এফিসিয়েন্সি আমরা সবসময় নজর দেবো। কোনো কাজ করলাম অথচ তার তার কোনো এফেক্টিভনেস, আমি কাজ করলাম, খরচ করলাম, সব হলো, কিন্তু সেটা যে উদ্দেশ্য নিয়ে করার কথা সেটা হলো না, তা মানে অদক্ষ কাজ করার কোনো যুক্তি নেই। এফিসিয়েন্সি, আমার এফিসিয়েন্ট হলেই হলো না, এফিসিয়েন্সি দেখাতে গেলে আমাকে এফেক্টিভনেস হতে হবে, কার্যকারিতা দেখাতে হবে। তাই গুড গভর্নেন্স এর অর্থ হলো কি, যে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার, আর ইকুইটি, ইনক্লুসিভনেস, এটা সমাজের উন্নয়নের জন্য জনগণের মধ্যে এমন একটা বিশ্বাস জাগাতে হবে যাতে কেউ নিজেকে সমাজের বাইরে যে আছে সেটা যেন সে মনে না করতে পারে। আর অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, এটা সব থেকে আগে দরকার। মানে আমি যে কাজটা করছি তার দায়িত্ব যেন আমি হই। মানে গুড গভর্নেন্স এর উন্নয়ন মূল উপাদান হলো কি, দায়বদ্ধতা। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলো তাদের কাজকর্মের জন্য জনগণের কাছে কিন্তু
দায়বদ্ধ থাকবে, কারণ যারা কাজ করছে তারা দায়বদ্ধ থাকবে, রেসপন্সিবল থাকবে তারা। এই নয় যে আমি কাজ করলাম আমার কোনো দায় নেই, আমি সব যা কাজ করলাম আমার কোনো দায় নেই, সেটা হতে পারে না। তো সবসময় দায়বদ্ধ, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আর অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠার জন্য কি করবে? আইনের শাসন, তাই তো? তাকে আইনের শাসন ও স্বচ্ছতার প্রয়োজন। আইনের শাসন না থাকলে অ্যাকাউন্টেবিলিটি কি হবে? আইনিতা অ্যাকাউন্টেবিলিটি যদি তুমি ফল করো তখন কে তাকে ধরবে? আইনের শাসন, আইন থেকেই তাকে ধরবে। তো এইগুলো সব কাজ করলে তখন গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হয়। আর শেষে কি করতে পারি? একটা আদর্শ চিন্তা ধারণাকে সম্পূর্ণভাবে গুড গভর্নেন্সে পৌঁছানো বাস্তবে কোনো রাষ্ট্রের পক্ষে হয়তো সম্ভব নয়, তবে মানব উন্নয়নের জন্য এই আদর্শকে সামনে রেখে কাজ করে যাওয়া প্রয়োজন। আমরা তাই তো আমরা বলতে পারি যে গুড গভর্নেন্স একটা কি আদর্শ চিন্তা আর ধারণাকে চিহ্নিত করে। সম্পূর্ণভাবে কি গুড গভর্নেন্সে পৌঁছানো অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে গুড গভর্নেন্স আমরা যে এক কথায় বলো যে আমরা গুড গভর্নেন্সে পৌঁছতে গেছি, এটা 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 কিন্তু বাস্তবে কিন্তু সম্ভব না। গুড গভর্নেন্স একটা প্রক্রিয়া, একটা ওই প্রক্রিয়াটা একদম জিরো করা যায়, কোন জায়গা থেকে পৌঁছবো সেটা কিন্তু বোঝা যায় না। সময়ের তালে বিভিন্ন ধরনের কাজকর্ম তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি করে জনসাধারণের বেশি পৌঁছানো যায়, আরো বেশি ভালো করা যায়, সেই চিন্তাটাই হচ্ছে গুড গভর্নেন্স। তো সবাই বলে দেবে যে আমরা একদম গুড গভর্নেন্সে পৌঁছে গেছি, তা কিন্তু নয়। গুড গভর্নেন্স একটা প্রক্রিয়া, বাস্তবে কোন রাষ্ট্রের পক্ষে হয়তো পৌঁছতে পারবে না, কিন্তু চেষ্টা করে যায় যাতে সেই জায়গাটাতে পৌঁছতে পারে সবাই। এবং এক একটা দেশ এক একটা স্টেজে আছে, কেউ একটু নিচে আছে, কেউ তাই জন্য আমরা দেখি না বিভিন্ন গুড গভর্নেন্স এর জন্য মাঝে মাঝে আমাদের বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে একই কথা কিন্তু বলে যায়। প্রত্যেক সরকার তাদের রং যাই হোক, তারা কিন্তু ওই একই পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের যে গুড গভর্নেন্স তৈরির যে প্রক্রিয়া, তার জন্য কি কি প্রেসক্রিপশন আছে 1 2 3 4 করে, সে যে সরকারই হোক, সে কংগ্রেস বা ইউপিএ গভর্নমেন্টই হোক, বা সে আমাদের ইউপিএফ মানে আমাদের বর্তমান সরকারই হোক, বা যে সরকারই হোক, সেই যে প্রেসক্রিপশন পরপর তারা করে যাচ্ছে যাতে মানুষের উন্নতি হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেন বাড়ে প্রত্যেকের। বিভিন্ন মানে আমি কলকারখানা প্রতিষ্ঠা করব, ওতে কলকারখানা প্রতিষ্ঠার জন্য আমাদের যারা তৈরি করবে তাদের মাঝখানে কোনো বাধা যাতে না আসে, সে কতটা বাধা সরিয়ে দিতে পারছে গভর্নমেন্ট বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন আইনি ব্যবস্থার মাধ্যমে, সেটা আমরা দেখছি। তো এই ব্যবস্থাগুলো আমরা একে একে প্রত্যেকটা স্টেজে নিয়ে আসছি। আমাকে দরকার আমাকে প্লুরালিটি অফ সার্ভিসেস, বিভিন্ন ব্যবস্থা করতে হবে আমাকে। সরকারি একটা কোনো সরকারি সংস্থা পুরো সেই সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করলে জনগণ তার নিজেদের টেস্ট পাবে না, নিজের সব রকম ধরনের টেস্ট পাবে না। তাই জন্য প্লুরালিটি অফ অ্যাক্টর, বিভিন্ন অ্যাক্টরদের কাজকর্ম সরকার দিচ্ছে। তবে এই যে চলছে না গুড গভর্নেন্স এর জন্য আমাদের কিন্তু আমাদের জানা দরকার একটু রিফর্মস গুলো, যেগুলো আমরা আমাদের রিফর্মস গুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সে সম্বন্ধে আমি একটু ছোট্ট করে আলোচনা করে নেব। এই ক্ষেত্রে আমাদের খুব মানে আমাদের এটা আনুষঙ্গিক আমরা মনে করি। এগুলো আমাদের কি আমাদের যে রিফর্মস, আমাদের যে ফেজের বিভিন্ন ধরনের রিফর্ম গুলো চলছে, তো আমাদের দেশে রিফর্ম আমাদের ইন্ডিয়াতে ভারতে 1991 সালে তখন থেকেই আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে সমস্ত সাহায্য সেগুলো আমরা নিয়ে আসছি, এবং সেই হিসাবে আমাদেরকে অর্থনীতির ব্যবস্থাটাকে আমাদের একটু রিস্ট্রাকচার করতে হয়েছে। আমাদের দেশে কিছু কিছু নিয়ম কানুন বদলাতে হয়েছে। আমরা রিফর্মস এর জন্য কতগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, সেই এখনো চলছে। সেই যেটা এমনি আমরা ফার্স্ট ফেজ জানি আমরা, যেটা 1980 সালে রিজার্ভ ব্যাংক বলছি আমি, ওয়ার্ল্ড ব্যাংক যেটা চালু করেছিল আমাদের দেশে, সেটা আমরা 1990-91 থেকে আমরা নিয়ে আসছি আমাদের দেশে। তা প্রথম ফেজে আমরা কি করলাম, আমাদের দেশে ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছিল। সেই সময় থেকে আমরা আমাদের বিভিন্ন ইকোনমিক ক্রাইসিস থেকে আমাদের প্রেসক্রিপশন দিয়েছিল কারা? ওয়ার্ল্ড ব্যাংক। সেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের যে প্রেসক্রিপশন দিয়েছিল সেই হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের কি কি জিনিস আমাদের করতে হচ্ছে, যে আমাদের যে ট্রেড ব্যারিয়ার ছিল, বিভিন্ন দেশের সঙ্গে যে আমাদের যে ব্যবসার যে সম্পর্ক ছিল, সে সমস্ত আমাদের শুধরাতে হয়েছে।
অ্যাজ পার গ্যাট এগ্রিমেন্ট। আমাদের চেষ্টা করতে হচ্ছে, আমাদের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা 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 বাধা দিতাম, সরকারের তরফ থেকে আমরা অনেককে বাধা দিতাম, এই জিনিসটা করো না, ওই জিনিসটা করো, এটা তৈরি করো না, এটা তৈরি করো, এরকম ব্যবস্থা ছিল। এই ব্যবস্থাগুলোকে আমরা ফ্রি ট্রেড মানে ডিরেগুলেট করে ফেলছি। আর কি আমরা কাজে লাগাচ্ছি কি, এখন ডিরেগুলেট করলে কি করতে হয়, মার্কেট ফোর্সটাকে কাজে লাগাতে হবে, মার্কেট অনুযায়ী তার দাম ঠিক হবে, মার্কেট অনুযায়ী সেগুলো সাপ্লাই এবং তার ডিমান্ড সাপ্লাই চলবে। এখন এই কাজটাকে আমরা করতে দিয়েছি। এটা প্রথমে যেগুলো ছিল, আমরা অনেক আছে, আমরা ব্যাংকের ব্যাপারে নরসিংহা কমিটি রেকমেন্ডেশন অনুযায়ী অনেক কাজকর্ম আমরা কি করেছি, ডিরেগুলেশন করে দিয়েছি, ব্যাংকের অনেককে প্রাইভেট সেক্টরকে আসতে দিয়েছি ব্যাংকিং ব্যবস্থায়, যেগুলো অনেক সেই সময় পর্যন্ত ওগুলো একদম ন্যাশনালাইজড ব্যাংক মানে সরকারি ব্যবস্থার মধ্যেই ছিল অন্তর্গত। পরে আমরা নতুন ব্যাংকের আমরা লাইসেন্স দিয়েছি। এগুলো কি প্রথম ফেজের যে মানে ইকোনমিক যে আমরা যে রিস্ট্রাকচার করেছি সেই হিসাবে হয়েছে। আর সেকেন্ড জেনারেশন আমরা কি করেছি গভর্নেন্সের জন্য, আমরা আমরা তো সে প্রথমেই জেনেছি যে সাব সাহারান আফ্রিকা যে ক্রাইসিস টু সাস্টেনেবল গ্রোথ, এটা আমরা অনেকেই জানি, এখানে কি ফ্যাক্টর, ওখান থেকে গভর্নেন্স এসছে, ওই পাবলিশ পেপার ওরা ওগুলো কতগুলো আইডেন্টি, ওই যে সেকেন্ড ওখান থেকে আমরা আগেই আলোচনা করলাম আমাদের দেশ অনুযায়ী আমরা ওই যে কম্পোনেন্ট কি ফ্যাক্টর গুলো ওগুলো আমরা আইডেন্টিফাই করে একে একে আমরা এগিয়ে নিয়ে গেলাম। তো সেগুলো কি গভর্নমেন্ট, তার মানে আমরা আমাদের যে তিনটে পিলার আছে সেই হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কনস্টিটিউশনের তিনটে পিলার, তাই না, এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি, এই তিনকে পিলারের উপরে আমাদের কিন্তু এই গুড গভর্নেন্স এই সঠিক রেখে দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমরা দেখি, আমরা আজকে গুড গভর্নেন্স নিয়ে আলোচনা করলাম। আজকেই আমরা এখানে আমরা শেষ করছি। ভবিষ্যতে আরো নতুন নিয়ে আসবো, অন্য অ্যাপ্রোচ গুলো আমরা দেখবো। পরে আমাদের আরো দুটি অ্যাপ্রোচ আছে, আমরা পরবর্তীকালে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।